পাচ্ছি আমরা? চারটা। টোটাল 4টা স্যার। x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে যে 3টা। দুইটা বলে একটা ভ্যালু দুইবার আছে। হ্যাঁ আর হ্যাঁ বাকিগুলো একবার। তার মানে x এর ভ্যালু হচ্ছে যে 0 1 2। ঠিক না? 0 1 2। স্যার। আর কোন ভ্যালু আর কোন ভ্যালু নেওয়া সম্ভব? নো স্যার। এই স্যাম্পল স্পেসের জন্য না স্যার। তাহলে এই ভেরিয়েবলের ভ্যালুগুলো কিসের দ্বারা নির্ধারিত হয়েছে? এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস দ্বারা না? স্যাম্পল স্পেস দ্বারা। জি স্যার। জি স্যার। স্যাম্পল স্পেসের কোন একটা এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের আউটকাম দ্বারা এই ভেরিয়েবলের ভ্যালুগুলো নির্ধারিত হয়েছে। তাহলে এই ভেরিয়েবলটাকে আমরা বলবো র‍্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে? জি স্যার। এই যে দেখো আমরা যে আরেকটা ধরি। ঠিক আছে? more than one random variable can be defined on the same sample space. একই স্যাম্পল স্পেসের জন্য অনেকগুলো র‍্যান্ডম ভেরিয়েবল ধরা সম্ভব। যেমন এখানে আমরা ধরছি y denote the number of heads minus number of tail. তাহলে এখানে নাম্বার অফ হেড, নাম্বার অফ টেইল, এখানে নাম্বার অফ টেইল আছে? নো স্যার। তাহলে নাম্বার অফ হেড কয়টা? নাম্বার দুইটা। আর এখানে হেড কয়টা, টেইল কয়টা? হেড একটা, টেইল একটা। তাহলে 0 হবে না? জি স্যার। এখানে হেড একটা, টেইল একটা, 0। আর এখানে কি হেড থেকে টেইল বাদ, হেড একটাও নাই, 0, টেইল দুইটা, তার মানে কত আসবে? -2। তার মানে y এর ভ্যালু কয়টা পাইছি? এখানেও 3টা পাইছি, সেটা হচ্ছে -2 0 +2। ওকে? জি স্যার। স্যার সেকেন্ডটা বুঝি নাই স্যার। তুমি এই লাইন পড়বা, এই লাইনটা কি বলছে? So for example, let y denote the number of heads minus the number of tails for each outcome of the above sample space S. এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে বলছে। জি স্যার। এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে y ভেরিয়েবলটা হবে এমন, y হবে সেই ভেরিয়েবলটা যেখানে হবে হেড থেকে টেইল বিয়োগ, নাম্বার অফ হেড থেকে নাম্বার অফ টেইল বিয়োগ। তাহলে এখানে কয়টা, এই যে এখানে কয়টা হেড আছে? স্যার এখানে হেড আছে 2টা স্যার। 2টা। টেইল আছে? না স্যার, টেইল নাই স্যার। টেইল আছে 0টা। তার মানে 2 - 0 কত? 2ই হয়। জি স্যার 2। আর এখানে হেড আছে একটা, টেইল আছে একটা, তাহলে 1 - 1 কত হয়? 0 স্যার। 1 - 1 কত? 0। 0। জি আর স্যার। এখানে যে 0 - 2 কত? -2 স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এই যে এটা হচ্ছে একটা থিওরেম যে একটা স্যাম্পল স্পেসের জন্য একাধিক র‍্যান্ডম ভেরিয়েবল হইতে পারে। One random variable can be defined on the same sample space. তার মানে more than one variable আমরা ক্রিয়েট করতে পারি, যতগুলো ধরবো সেই অনুযায়ী। ঠিক আছে? জি স্যার। এটাও র‍্যান্ডম ভেরিয়েবল, এটাও র‍্যান্ডম ভেরিয়েবল। তাহলে দুইটাই র‍্যান্ডম ভেরিয়েবল পাইছি, কিন্তু স্যাম্পল স্পেস কয়টা? একটা। স্যাম্পল স্পেস আমার একটাই আছে, একটাই স্যাম্পল স্পেস। ঠিক আছে? স্যার। এটা দিয়ে পারবা না তোমরা? এটা দিয়ে x এর ভ্যালুগুলো আমাকে করে দেখাও, নিচের অংশটুকু শুধু দেখাই দিন তোমাদের। এটা হচ্ছে 3টা কয়েন সিমultaneously থ্রো করছি। এখন x হচ্ছে কি? x ডিফাইন্ড বাই দ্য নাম্বার অফ হেডস। x হচ্ছে যে নাম্বার অফ হেড এর সংখ্যা। তাহলে এখন x এর ভ্যালু কয়টা হবে আমাকে একটু দেখাও। বলো x এর ভ্যালুগুলো কি কি হবে? স্যার 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে, 4টা হবে স্যার। সেগুলো কি কি হচ্ছে বলো তো? জি স্যার, 4টা স্যার। স্যার 4টা হবে, 0 1 2 3 4। 1 জি স্যার, 0 1 2 3। 0 1 2 3। এখানে হেডের টেইলের সংখ্যা, হেডের সংখ্যা কত? 0 0 জি স্যার। এখানে হেডের সংখ্যা কত? 1 এখানে হেডের সংখ্যা, এখানে 1 স্যার। 1 আর এখানে হেডের সংখ্যা 1। এটা 1 স্যার। এখানে হেডের সংখ্যা 2, এখানে হেডের সংখ্যা 2 আর এখানে আছে 3 স্যার। আর এখানে 2 1 0। ঠিক না? জি স্যার। এই যে দেখো, জি স্যার। 2 2 1 1 0। এটাই একসাথে আমরা টেবিল আকারে অনেকগুলো লিখতে হবে, তো এই কারণে একসাথে। স্যার শুধু হেডগুলো ধরবো, কারণ টেলগুলো কোথায়? আমি যেটা ধরবো শুধু সেটাই কনসিডার করব, বাকিগুলো ধরবো না।
আমি যেখানে যেটা ধরবো ভেরিয়েবলটাকে যেটা ধরবো এখানে দেখো লেখা আছে let the random variable কি x defined by the number of কি টেইল লিখছি না হেড লিখছি স্যার হেড হেড নাম্বার অফ হেড আছে ঠিক না তাহলে Yes, head sir. গণনা করছে আর কিছু না আর যদি তুমি বলো নাম্বার অফ টেইল তখন সেম জিনিসই আসবে উল্টা ভাবে আসবে এখানে আসবে 0 এখানে আসবে 1 এখানে আসবে 1 এখানে আসবে 1 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 3 3 তুমি যেভাবে ধরো আসবে আর এখন যদি আমরা লিখি ওই যে আগে এটার মতো y এর মতো লিখি হেড মাইনাস টেইল তাহলে কত আসবে এখানে আসবে 3 এখানে আসবে 1 1 1 এখানে আসবে 1 এখানে আসবে কত -1 এখানে আসবে কত -1 এখানে এখানে -1 ইয়ার -3 -3 বুঝতে পারছো জি স্যার কারো কোনো কনফিউশন আছে No, sir. No confusion at all. ঠিক আছে Yes, sir. তাহলে আমরা এই র‍্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশনটা ভালো করে মেমোরাইজ করবে a variable is said to be a random variable if its domain is the sample space ঠিক আছে অথবা whose values are determined by the outcome of a random স্যার experiment এখানে স্যার টি এক্স টি টি সমান 0 লেখছে কেন স্যার এই যে এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার বুঝতে পারছি এই কথাটা গুরুত্বপূর্ণ হালকা দিয়ে দাগ দিয়ে দিলাম যেটা আমার ডিফাইন করে নিব সেটার উপর ভিত্তি করে x এর বা y এর ভেরিয়েবলের ভ্যালুগুলা নির্ধারিত হবে স্যার করতে হবে এখন তোমাদের উদ্দেশ্য তোমরা বলতে পারো স্যার আমাদের এটা প্র্যাকটিক্যালি আমার ব্যবহার কোথায় জিজ্ঞেস করতে পারো না আমাকে জি স্যার এটার প্র্যাকটিক্যালি ব্যবহার কোথায় স্যার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখো a person plays a game of tossing a coin thrice একজন ব্যক্তি কয়েন টস খেলতেছে আরেকজনের সাথে বলছে জি, স্যার। তিনবার মারবা তুমি তিনবারের বেশি আর সুযোগ দেওয়া হবে না বলছে ফর ইচ হেড যদি হেড আসে তাহলে জি, স্যার। তোমাকে আমি 2 টাকা করে দিব ঠিক আছে জি স্যার আর যদি তোমার হেড না আসে টেইল আসে তাহলে তুমি আমাকে 1.5 টাকা করে দিতে হবে ঠিক আছে জি স্যার জি স্যার তাহলে এখন এই ইয়ার এক্সপেরিমেন্টের সম্ভাব্য ভ্যালুগুলো কি কি হইতে পারে এক্সপেরিমেন্টে র‍্যান্ডম ভেরিয়েবলটাকে যদি আমরা র‍্যান্ডম ভেরিয়েবলের যদি কনসিডার করি তাহলে আমার সম্ভাব্য ভ্যালুগুলো কি কি হইতে পারে তাহলে তিনটা কয়েন টস করলে স্যাম্পল স্পেসে কি হবে এটা আসবে না জি স্যার আর x হচ্ছে যে নাম্বার whose values are determined on the outcome of a random experiment ঠিক আছে এই জি, x এর ভ্যালুটা নির্ধারিত হবে এক্সপেরিমেন্টের এখানে বলা হেড আসলে কত দিব 2 স্যার 2 টাকা আর টেল আসলে কয় টাকা হেড আসলে হচ্ছে 2 টাকা আমি পাবো আর টেল জি আসলে স্যার 2 টাকা আমি 2 টাকা 1 টাকা দিতে হবে স্যার হাফ 1 টাকা আমাকে দিতে হবে টাকা তাহলে এখানে দেখো এই যে তাহলে আউটকাম গুলো কি কি হইতে পারে সেগুলো আমি লিখলাম দেখো x এর জন্য h h h তার মানে যদি তিনবারই h আসে সে কয় টাকা পাবে 6 টাকা 6 টাকা 6 টাকা আর যদি প্রথমবার হেড আসে দ্বিতীয়বারও হেড আসে তৃতীয়বার টেইল আসে অথবা প্রথমবার হেড আসছে দ্বিতীয়বার টেইল আসছে এরপরে হেড আসছে অথবা প্রথমবার টেইল আসছে পরে দুইবার হেড আসছে তাহলে তাকে এই তিনটা ক্ষেত্রে একই রকম যে আমরা দেখছো না সবগুলোর ক্ষেত্রে একরকম আসতেছে জি স্যার স্যার। 2 জি স্যার 2 এরকম টাইপের তাহলে আমাকে দুইটা হেডের জন্য 2 দিয়ে 4 টাকা আর একটা টেইলের জন্য 1.5 টাকা 1.5 টাকা তার মানে 4 থেকে যদি দেওয়া ডিউট করি কত হয় আড়াই তার মানে আমি আড়াই টাকা পাবো স্যার উপরে 3টা কি যে 3 আসছে কেন 3 কয়েন টাচিং এর জন্য এখানে কয়বার তোমাকে তুমি কয়বার টাচ করছো 3বার
তিনবারই যদি হেড আসে তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে না? জি স্যার 2 2 2 জি স্যার কোন জিনিসকে তিনবার যোগ করা যেটা সংক্ষেপে একবার গুণ করা এক কথা। যোগ হচ্ছে যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ আর ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। একটা জিনিসকে তুমি তিনবার বিয়োগ করো আর একবার ভাগ করো এক কথায়। জি স্যার। বুঝতে পারছো কিনা? জি স্যার তাহলে আমার যদি ফার্স্ট কয়েনে হেড আসে, সেকেন্ড কয়েনে হেড আসে, থার্ড কয়েনে টেইল আসে, অথবা ফার্স্ট কয়েনে হেড আসছে, সেকেন্ড কয়েনে টেইল, থার্ড কয়েনে হেড, অথবা ফার্স্ট কয়েনে টেইল, সেকেন্ড দুইটা কয়েনে হেড, তাহলে আমাকে অর্গানাইজাররা যারা এই গেমটার আয়োজন করছে তারা আমাকে কয় টাকা দিবে? স্যার -1টা স্যার হেড টেইল কয়বার আছে? স্যার টেল স্যার একবার আছে। এই এক বছর কি কথা বলছে এখানে? ল্যাঙ্গুয়েজটা পড়ছো? বলছে ফর ইচ হেড he is given টাকা 2 by the organizer. অর্গানাইজাররা তাকে প্রতিটা হেডের জন্য 2 টাকা করে দিবে। and for each tail he has to বলতে হচ্ছে যে খেলায় অংশগ্রহণ করছে তাকে 1.5 টাকা দিতে হবে অর্গানাইজারকে। অর্গানাইজারদেরকে তাকে 1.5 টাকা পে করতে হবে। কে পে করবে? যে খেলা অংশগ্রহণ করতেছে। এখন তার মনে করো এরকম আসছে, দুইবার হেড আসছে, একবার টেইল আসছে, দুইবার হেডের জন্য সে 4 টাকা নিল, আর একবার টেইলের জন্য তাকে আর 1.5 টাকা আবার পে করতে হবে না? জি স্যার, তো সেটা মাইনাস করে দিতে হবে। নিট তার ইনকাম কত থাকবে? 2.5 টাকা। বুঝছো এবার? জি স্যার এটা গেল সেকেন্ড অপশন। এবার যদি আমার দুইটা টেইল আর একটা হেড আসে তাহলে অবস্থা কি হবে? দুইটা টেইল, এই যে দেখো দুইটা টেইল আর একটা জি হেড, স্যার, হেড। তাহলে একটা হেডের জন্য সে 2 টাকা পাবে। জি স্যার। আর দুইটা টেইলের জন্য সে 3 টাকা দিতে হবে। তাহলে 2 থেকে যদি 3 বাদ দাও কত হয়? লস হয়ে গেছে স্যার। 1 টাকা লস, 1 টাকা দিয়ে 1 টাকা লস হয় না তার? জি স্যার। তার পকেট থেকে 1 টাকা যাবে। আর যদি তার তিনটাই টেইল আসে তাহলে তার অবস্থা খারাপ। জি স্যার। তিনটাই যদি টেইল আসে তাহলে তাকে 4.5 টাকা দিতে হবে স্যার। অর্গানাইজারদেরকে দিতে হবে। লাল বাতি জেনারেল। ঠিক আছে? জি স্যার। তাহলে মাইনাস সাইন শোজ দ্য লস টু দ্য প্লেয়ার আর প্লাস সাইন ইজ দ্য গেইন টু দ্য প্লেয়ার। ঠিক না? জি স্যার। মাইনাস সাইন গুলো বোঝাচ্ছে যে এটা হচ্ছে যে লস, তার জন্য লস, লস টু দ্য প্লেয়ার। আর প্লাস সাইন গুলো তো দিতে হয় না, প্লাস গুলো হচ্ছে তার জন্য লাভ। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে x তাহলে আমার কি কি ভ্যালুগুলো নিতে পারে? x হচ্ছে যে আমার কি এই ভ্যালুগুলোর বাইরে আর কোনো ভ্যালু হবে? নো স্যার, আর কোনো ভ্যালু হবে না স্যার। 4.5 টাকা। সাধারণত আমরা সবচেয়ে ছোট ভ্যালুটা বাম পাশে লিখি, ঠিক না? জি স্যার। তাহলে 4.5 টাকা, 1 টাকা, 2.5 টাকা, 6 টাকা। প্রথম দুইটা হচ্ছে মাইনাস, দ্বিতীয় দুইটা হচ্ছে প্লাস। এই হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালু। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন এর বাইরে কি আমি জোর করে বানানো সম্ভব? নো স্যার। যেহেতু আমার আউটকাম আর নাই, তার মানে ভেরিয়েবলের ভ্যালুগুলো কার দ্বারা নির্ধারিত হয়েছে? এক্সপেরিমেন্টের আউটকাম দ্বারা না? জি স্যার। তাহলে এই ভেরিয়েবলটাকে আমরা র‍্যান্ডম ভেরিয়েবল বলবো? জি স্যার। প্র্যাকটিক্যালি আমরা এরকম গেম অনেকে খেলে না টাকা দিয়ে? জি স্যার। এই যে মাঝখানে যে অনেক ক্যাসিনো কাণ্ড করছে, দেখছো কিনা? জি স্যার। ক্যাসিনো, জি এই স্যার। ক্যাসিনোতে তো এরকমই হয়। অর্গানাইজাররা প্রথম 2 গেম হচ্ছে তোমাকে এমন ভাবে প্রোগ্রাম সেট করা আছে, প্রথম 2 গেম হচ্ছে যে যারা প্লেয়ার তাদের একটু অ্যালিউর করে, উদ্বুদ্ধ করে খেলার জন্য, যে প্রথম 2 গেম পাইছি, তৃতীয় গেমে আরো বেশি পরিমাণে ধরে। সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করা, শেষে আর আলটিমেটলি তারা কি জয়ী হইতে পারে না। এখন দেখছো এমন পরিমাণ টাকা হইছে যে টাকা ব্যাংকে পর্যন্ত রাখার কোনো জায়গা নাই, পরে সিন্ধুক কিনছে। দেখছো না? স্যার। এই হচ্ছে স্যার সফটওয়্যারটা স্যার তো ওটা বিটকয়েন স্যার। বাংলাদেশে না অনলাইনে যারা খেলে তারা না বিটকয়েন, এই বিটকয়েনের প্রোগ্রামিং গুলো তো এভাবেই করা। বিটকয়েনটা হচ্ছে তোমার যারা করে, যারা হচ্ছে যে ফেস টু ফেস খেলে তারা তার কয়েন দিয়ে খেলে না, তারা হচ্ছে নগদ টাকা দিয়ে খেলে।
স্যার এটা স্যার লাখের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ তোমাকে বলছে প্রোগ্রাম সেট করার উপর ডিপেন্ড করে, লাখ বলে কোনো কথা নাই। প্রোগ্রামটা আমি ওভাবেই সেট করে রাখছি, বুঝছো? জি স্যার বুঝছি স্যার। প্রোগ্রামটা যদি আমি এভাবেই সেট করি যে যেখানেই আমি ভোট দেই, যদি গানের শেষে পড়ে যেখানেই আমি ভোট দেই তোমার গাদার উপরে পড়ে, তাহলে ট্রাম্প কি আজ কখনো জিতবে? হাতি হাতি জিতবে সবসময়, ঠিক না? ইভিএম যদি এরকম থাকে, তো প্রোগ্রামিং গুলো ওভাবে সেট করে দেয় আর কি। এমনিতে তোমার ন্যাচারালি যদি আমরা খেলি তাহলে লাকের উপর নির্ভর করে, এটা ঠিক কথাই বলছো যে আমার লাকটা কেমন ফেভার করলে তো বারবারই 6 উঠবে। স্যার ক্যাসিনো মেনলি স্যার লাখের উপর খেলা হয় স্যার, বাট এইখানে বাংলাদেশে এটা স্যার জানি না স্যার। ইউএসএ তে এক বড় ভাই থাকে, উনি ওই এক ক্যাসিনোতে জব করে, ওনারটা হলো স্যার ইয়া টাইপের, ম্যাগনেটিক টাইপের। ওনারা স্যার নিচে ম্যাগনেট লাগায় রাখে, ফার্স্টে ওনারা ইয়া করে স্যার 4-5 জনরে মানে লোভ দেখায়, তারপর ওনাদের থেকে সব লুটায় নেয়। হ্যাঁ, প্রথম 2-3টা গেমে হচ্ছে এমন ভাবে দেয় যে সে জিতে যায়, কিন্তু পরবর্তীতে সে আর জিতে না। পরবর্তীতে সে অনেক বড় বড় দান ধরে কিন্তু জিতে না। প্রথম দিকে তো সে কম কম ধরে ভাবছে যে পারবো, তো এবার যদি ডাবল পেয়ে যায় তাহলে তো আমার ছক্কা। ঠিক আছে? এই প্রবাবিলিটি 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 যে এই সাবজেক্টটার উদ্ভব হয়েছে যে মন্টি কার্লো নামে একটা জায়গা আছে। জেমস বন্ড সিনেমাটা দেখছো না? জি স্যার। জেমস বন্ড, জি স্যার। জি জেমস স্যার বন্ড দেখছি স্যার। সিনেমাটা হয়েছে হচ্ছে যে ওই যে মন্টি কার্লো নামক স্থানে, ওখানে হচ্ছে এটাকে বলা হয় কি বলে ক্যাসিনোর স্বর্গরাজ্য। সবাই ক্যাসিনো খেলে, ঠিক আছে? ওই ওখানে এই গ্যাম্বলাররা হচ্ছে যে তোমার এই প্রবাবিলিটি কনসেপ্টটা ইউজ করে মন্টি কার্লো সিমুলেশন নামে একটা মডেল তৈরি করছে। মন্টি কার্লো সিমুলেশন, ঠিক আছে? যে সম্ভাব্য কতগুলা ভ্যালু হইতে পারে, কি কি হইতে পারে, তা আমি কতটা জিততে পারি, এর উপর ভিত্তি করেই ওরা একটা মডেল তৈরি করছে, এটাকে বলা হয় মন্টি কার্লো সিমুলেশন। ঠিক আছে? এই প্রবাবিলিটিটার উপর ভিত্তি করে প্রবাবিলিটি সাবজেক্টটাই উদ্ভব হয়েছে যে এই ইয়ার উপর, গ্যাম্বলিং এর উপর ভিত্তি করে গ্যাম্বলাররা চিন্তার ফসল। তাহলে আমরা দেখো র‍্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলা যদি আমরা ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল তোমাদেরকে পড়িয়েছি, মনে আছে? জি স্যার। ডিসক্রিট ভেরিয়েবল গুলো হচ্ছে কেমন, যেগুলো হচ্ছে যে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কি থাকবে, সেপারেট থাকবে, ঠিক না? যেমন নাম্বার অফ অ্যাক্সিডেন্টের সংখ্যা কখনো হাফ হইতে পারে, নো স্যার। 1.25 হইতে পারে। নো স্যার। ফ্যামিলি মেম্বারের সংখ্যা কখনো 3/4 হইতে পারে, নো স্যার। হয় না। আবার আমরা যদি ইনকাম বলি, এক্সপেন্ডিচার বলি, হাইট বলি, ওয়েট বলি, এগুলো আবার কিন্তু যে কোনো ভ্যালু হইতে পারে, পূর্ণ সংখ্যাও হইতে পারে, আবার ফ্র্যাকশনও হইতে পারে, ঠিক না? জি স্যার। তাহলে যেই ভেরিয়েবল গুলো হচ্ছে যে যে ফ্র্যাকশন বলে ওগুলো নিতে পারে না, তাকে আমরা বলি ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবল। আর যেই ভেরিয়েবল গুলো হচ্ছে যে ফ্র্যাকশন এবং নন ফ্র্যাকশন সবগুলো ভ্যালুই নিতে পারে, তাকে আমরা বলি কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবল। If a random variable take only a finite or countable number of values, it is called discrete random variable. যেমন এখানে এই যে আমরা কয়েন টসিং এর ক্ষেত্রে যেটা করলাম, সেখানে ভ্যালুগুলো কেমন আসছে, ভ্যালুগুলো আসছে হচ্ছে যে 0 1 2 অথবা -1 -2 0 এরকম এরকম আসছে, ঠিক না? 1 2 3 4 এভাবে আসবে। এগুলো একটা থেকে আরেকটা কি গ্যাপ আছে এবং কোনো কি নাই, ফ্র্যাকশন নিতে পারেনি। এগুলোকে আমরা বলছি কি, এগুলো কি ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবল। আবার কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবলও হয়, সেটা হচ্ছে যে আমাদের দেখাবো আমরা এটা অলরেডি দেখাই ফেলছি, এটা এখানে দেখানোর দরকার নাই। ডিসক্রিটের এক উদাহরণ দিতে গিয়ে আমরা একটু দেখাইলাম আর কি। এটা আমরা বলে ফেলছি না অলরেডি? স্যার। কয়েন টসিং এর জন্য স্যাম্পল স্পেস বের করো। এখানে হেডের সংখ্যা ধরছি, তাহলে 1 3, এই যে আমরা এখানে এটা করছিলাম না, এই যে এটা জি স্যার। একই রকম। 3 2 2 1 1 0, এই যে তাই আছে, ঠিক আছে? আর এখানে বলছি যে এটা হচ্ছে যে এখানে কি বলছে, এখানে হচ্ছে যে হেড প্লাস হেড টেল হচ্ছে মাইনাস।
আর হেড আর টেইল মাইনাস, হেডের জন্য প্লাস মাইনাস টেইলের জন্য হচ্ছে মাইনাস। তাহলে এখানে কয়টা হেড আছে? এই যে এখানে মনে করো কয়টা হেড আছে? তিনটা হেড। আর এখানে আছে দুইটা হেড একটা টেইল, কারণ দুই থেকে এক বাদ যাবে, কত হবে? এক। এখানে দুইটা হেড আছে একটা টেইল বাদ যাবে, এখানে একটা হেড আছে দুইটা টেইল আছে, মানে -1 হবে। এখানে একটা হেড আছে একটা টেইল আছে দুইটা হেড, একটা টেইল দুইটা হেড, তার মানে এটা হবে 1। আবার এখানে স্যার মাইনাস কখন হবে এটা বুঝতেছি না স্যার, মাইনাস তুমি সবসময় আগের লাইন পড়বা, পরের লাইন পরে দেখবা। আগের লাইনগুলো পড়ছি স্যার, স্যার বুঝতেছি না স্যার ব্যাপারটা। বুঝতেছ না? প্লাস লেখা আছে না এখানে? জি স্যার। ভেরিয়েবল হচ্ছে হেডের জন্য +1, টেইলের জন্য -1, এটা তো বলা আছে, না বুঝে কি আছে বলো এবার। স্যার তেল তো আগেও ছিল, ওখানে তো 1 হয়েছে শুধু, ওখানে তো মাইনাস দেন। ভাই কোথায় ছিল বুঝিনি, কোথায় আগেও ছিল মানে কি বুঝিনি। স্যার যে ওই বক্সটাতেই স্যার, আগের ঘরে। এটা না স্যার, এখন যেটা দেখাতেছিলেন ওইটা। এটা জি স্যার। এখানে বলছে শুধু হেডের সংখ্যা, আর কোনো কথা বলা নাই। আর এখানে বলছে এক্স হচ্ছে হেড মাইনাস টেইল। জি স্যার। একই জিনিসের দুইটা স্যাম্পল স্পেস হইতে পারে বলছে না, এই যে বলছে একই, আমরা এখানে বলছিলাম না মোর দ্যান ওয়ান কি হইতে পারে, এই যে মোর দ্যান ওয়ান র্যান্ডম ভেরিয়েবল ক্যান বি ডিফাইন্ড অন দ্য সেম স্যাম্পল স্পেস। একই স্যাম্পল স্পেসের জন্য মোর দ্যান ওয়ান র্যান্ডম ভেরিয়েবল হইতে পারে। তাহলে আমরা এখানে সেই কারণে দুইটা দেখাইছি, এটা হচ্ছে শুধুমাত্র হেডের সংখ্যাকে কনসিডার করছি, এখানে হেড এবং টেইলের সংখ্যা দুইটাই কনসিডার করছি। বুঝতে পারছো? জি স্যার। এখানে হেড আছে টেইল আছে কিনা কখনো চিন্তাই করিনি, এই ক্ষেত্রে শুধু হেডগুলা কাউন্ট করছি। দেখো তিনটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে দুইটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে হেড একটাও নাই, শেষ। এখানে শুধু হেড কনসিডার করছি, আর এখানে হেড এবং টেইল দুইটাই কনসিডার করছি। হেডের জন্য +1, টেইলের জন্য -1। তাহলে এখানে আছে হেড তিনটা, তাহলে 3। এখানে আছে হেড কয়টা? হেড আছে দুইটা, বিয়োগ হচ্ছে একটা টেইল, কত হইলো? তাহলে 1। বুঝতে পারছো? জি স্যার। এবার আসো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। A random variable x said to be continuous if it can take all possible values within a specific limit. কোন একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে যে কোনো ভ্যালু হইতে পারে, কিন্তু এখানে তা না, এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালুর বাইরে আর হইতে পারবে না। আর এখানে বলছে যে একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে যে কোনো ভ্যালু হইতে পারে। যেমন আমি বলছি যে মানুষের হাইট, মোটামুটি স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের হাইট হচ্ছে যে 5 ফিট থেকে বেশি 7 ফিটের নিচে, এর মধ্যেই হবে। এটা আমার একটা গেস, এটা ঠিকও হইতে পারে নাও হইতে পারে। অথবা আমরা যদি বলি 4 ফিট থেকে 7 ফিট, তাও হবে, ঠিক না? 4 ফিট উচ্চতার মানুষও তো আছে না? আর আমরা যদি বলি বয়সের ক্ষেত্রে 0 থেকে 110 বছরের ভিতরে যে কোনো ভ্যালু হইতে পারে না? 0 বছর বয়সে, যে আজকে জন্মগ্রহণ করছে এই মুহূর্তে, এরপর থেকে 110 বছর পর্যন্ত যে কোনো বয়সের মানুষ পাবো না আমরা? অল ভ্যালুস। আমরা যদি একেবারে পারফেক্টলি দিন, ঘন্টা, সেকেন্ড হিসাব করি, তাহলে যে কোনো অনেক দশমিক পাওয়া যাবে, ঠিক না? তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে যে কোনো ভ্যালুই হতে পারে। যেমন বলছে একটা বাল্ব, আমরা যে বাল্ব কিনি না, বাল্ব হচ্ছে যে 0 ঘন্টা থেকে কোন বাল্ব দেখবে কিনে আনার সাথে সাথে লাগানোর সাথে সাথে বাস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর কোনগুলো আছে যে 2000 ঘন্টা, 3000 ঘন্টা, 2500 ঘন্টা জ্বলতেছে, কোনো সমস্যা নাই, হয় না? এরকম লাইটের, ইলেকট্রিক বাল্বের লাইফ টাইমটা কত ঘন্টা, এই ঘন্টাগুলো অনেক সময় দেখো ওয়ারেন্টি লেখা থাকে না? হ্যাঁ, ঘন্টা লেখা থাকে। এরপরে যদি ওয়ারেন্টির আগে যদি নষ্ট হয়ে যায়, তোমাকে ফেরত দিলে নতুন একটা দিন, ঠিক আছে? তাহলে আমরা এরকম ক্ষেত্রে এগুলো কন্টিনিউয়াস হয়, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, ফ্র্যাকশন
ভ্যালু আসবে। ঠিক আছে, হাইট, ওয়েট, টেম্পারেচার, ডিসটেন্স, লাইফের পিরিয়ডটা, স্পিড, এগুলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের एग्जांपल। ওকে, এই র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশনে এত সময় নিবে আমি বুঝতে পারিনি, অনেক সময় নিয়ে নিছি। আমি তো ভাবছি আরো অনেক কম সময় লাগবে, শুধু ডেফিনিশন বলবো, एग्जांपल বলবো, বুঝতে যাবা। এবার দেখো প্রবাবিলিটি ফাংশন, আবার কেউ কেউ এটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও বলে। যদি টেবুলার ফর্মে থাকে এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর যদি ফাংশনাল ফর্মে থাকে, ইকুয়েশন ফর্মে থাকে, তখন এটাকে বলা হয় প্রবাবিলিটি ফাংশন। তাহলে an arrangement of all possible values of a random variable along with their respective probabilities। এই যে দেখো এখানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কয়টা? তিনটা, তিনটা। আর টোটাল আউটকাম কয়টা? 8টা। 8টা। গুড। তাহলে আমরা যদি এটাকে প্রবাবিলিটির মতো করে সাজাই, যখন আমরা র্যান্ডম ভেরিয়েবল লিখি তখন আর সবগুলা লিখি না, তখন হচ্ছে যে ভ্যালুটা কতবার আছে ততবার লিখি। x probability of x, তাহলে শূন্য সংখ্যাটা কয়বার করছে? একবার। 0 1 2 3, আর আছে? আর নাই। আচ্ছা, টোটাল আউটকাম কয়টা ছিল? 8টা। এই 8টার ভিতরে এক শূন্যটা কয়বার করছে? একবার। তাহলে টোটাল আউট 1 ডিভাইডেড বাই টোটাল আউটকাম হচ্ছে 8। জি স্যার। আর 3 কয়বার করছে? একবার। একবার। তাহলে 1 ডিভাইডেড বাই 8। আচ্ছা, 2টা কয়বার করছে? তিনবার। 3বার। তাহলে 3 ডিভাইডেড বাই 8। 1 কয়বার করছে? তিনবার। 3 ডিভাইডেড বাই 8। এখন যদি নিচের এই প্রবাবিলিটি গুলো যদি যোগ করি কত হয় দেখো তো? প্রবাবিলিটি গুলোকে যদি আমি যোগ করি তাহলে কত হয়? জি স্যার, করতেছি। ওয়ান হয় না? স্যার। হ্যাঁ, 1 হইতে হবে। প্রবাবিলিটি গুলো সবগুলো প্রবাবিলিটির যোগফল অলওয়েজ 1 হবে। কি হবে? আরেকটা জিনিস খেয়াল করো, প্রবাবিলিটির কোন ভ্যালু কি নেগেটিভ পাওয়া গেছে? নো স্যার। কোন ভ্যালু কি নেগেটিভ আছে? প্রবাবিলিটি অলওয়েজ পজিটিভ, ধনাত্মক। এবং টোটাল সবগুলো প্রবাবিলিটির যোগফল কি হবে? হবে। 1 হবে। এই যে এটা লিখলাম, এই যে এটা লিখছি না, এটাকেই বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই ফাংশনাল ফর্মে যে x এর সম্ভাব্য যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালু লিখছি না একটা এক্সপেরিমেন্টের? একটা এক্সপেরিমেন্টের x এর সম্ভাব্য ভ্যালু এর বাইরে আর আসতে পারবে? 0 থেকে 3 পর্যন্ত এর বাইরে কোন আসতে পারবে? পারবে না। এবং তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি, শূন্যটার প্রবাবিলিটি কত? 1/8। 1 এর প্রবাবিলিটি কত? 3/8। 2 এর প্রবাবিলিটি কত? 3 এর প্রবাবিলিটি কত? 1/8। এখন যদি এই প্রবাবিলিটিটা এখানে লিখি, এই প্রবাবিলিটি এখানে লিখি, তাহলে কি আমার এই স্যাম্পল স্পেসটা কি রিপ্রেজেন্ট করবে? জি স্যার, করবে। করবে না। যেটা যেখানে তার সাথে লিখতে আমি বলছি যে 3 এর প্রবাবিলিটিটা, এই 3 এর এখানে প্রবাবিলিটিটা যদি আমি এই পাশে লিখি, যে এখানে আমি 1/8 লিখলাম, এখানে 3/8 লিখলাম, তাহলে ঠিক হবে? নো স্যার, ঠিক হবে না। করেসপন্ডিং প্রবাবিলিটি, করেসপন্ডিং মানে হচ্ছে সংশ্লিষ্ট। 1 এর সাথে 1 এর প্রবাবিলিটি, 2 এর সাথে 2 এর প্রবাবিলিটি, 3 এর সাথে 3 এর প্রবাবিলিটি, 0 এর সাথে 0 এর প্রবাবিলিটি। ক্লিয়ার? তখন তাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই যে দেখো আমরা দেখাচ্ছি, এই যে দেখো, an arrangement of all possible values of a random variable along with their respective probability, respective মানে হচ্ছে সংশ্লিষ্ট বা corresponding probability, তাও হবে,
রেসপেক্টিভলি মানে হচ্ছে ওই যে 1 এর সাথে 1 এর প্রবাবিলিটি যুক্ত করতে হবে, 2 এর সাথে 2 এর প্রবাবিলিটি যুক্ত করতে হবে, 3 এর সাথে 3 এর প্রবাবিলিটি যুক্ত করতে হবে। তাদেরকে যদি আমি মিসম্যাচ করে ফেলি তাহলে কিন্তু হবে না। হবে না। তাহলে বলছে an arrangement of all possible values of a random variable along with their respective probabilities is called probability function or probability distribution. আমরা যে ফাংশন এটা লিখছি সেটাকে টেবুলার ফর্মে থাকলে এটাকে বলি ডিস্ট্রিবিউশন, যদি এটাকে আমি ফাংশনাল ফর্মে লিখি তখন এটাকে বলা হয় ফাংশন তখন এটাকে বলা হয় হচ্ছে যে প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রবাবিলিটি এটাকে আরেকটা ডেফিনিশন দিছে এখানে, a probability distribution is the listing of all possible outcome from an experiment with their associated probabilities for each outcome. এটাও সুন্দর একটা ডেফিনিশন যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে লিস্টিং মানে কি টেবুলেট করা, লিস্ট করা, লিস্টিং অফ অল পসিবল আউটকাম ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট with their associated probabilities for each outcome. প্রত্যেকটা আউটকামের জন্য তাদের প্রবাবিলিটিটা কি হবে তার একটা লিস্ট আউট করার নামই হচ্ছে কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং সেটাকে যদি আমি ফাংশনাল ফর্মে লিখি এটাকে বলি আমি প্রবাবিলিটি ফাংশন, টেবুলার ফর্মে থাকলে এটাকে বলি আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? সম্ভাবনা নির্দেশন। ওকে, প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সব সময় পেয়ার আকারে চিন্তা করি, প্রথম ভ্যালুটা হচ্ছে x, এরপর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ x। ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি আমরা দুই ধরনের প্রবাবিলিটি পড়ে থাকি, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা দুইটা ভেরিয়েবল পড়ছি না, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ফাংশনটাকে বলা হয় প্রবাবিলিটি ম্যাচ ফাংশন, আর যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় তার জন্য লিখে আছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে কিসের জন্য? ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর ফর ডিসক্রিট ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো বলছে কোন একটা ফাংশন প্রবাবিলিটি ফাংশন হইতে গেলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হয়। অনেক সময় আসে হোয়াট আর দ্য কন্ডিশনস, what are the conditions need to satisfy a function be a probability function. একটা ফাংশন প্রবাবিলিটি ফাংশন হইতে গেলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হয়। আমরা কিছুদিন আগে তোমাকে দুইটা কথা বলছি, এক হচ্ছে বলছি যে দেখো তো কোন প্রবাবিলিটি নেগেটিভ আছে কিনা জিজ্ঞেস করছিলাম, তোমরা বলছো নাই, বলছো না? আর সব আবার বলছি সবগুলা প্রবাবিলিটি যোগ করো, যোগ করে কত পাইছো? 1 পাইছো না? এই যে দেখো এই দুইটা কন্ডিশনে আমরা এখানে লিখছি, দেখছো? probability of x must be always greater than 0। ঠিক আছে? মানে হচ্ছে প্রবাবিলিটির মান কখনো কি হবে না, নেগেটিভ আসবে না, অলওয়েজ নন নেগেটিভ। আর সবগুলো প্রবাবিলিটির যোগফল কি হবে? 1 হতে হবে। এটাই হচ্ছে প্রবাবিলিটির কি বলে কন্ডিশন। তার মানে কোন একটা ফাংশনকে যদি বলা হয় যে ভেরিফাই করো এটা প্রবাবিলিটি ফাংশন কিনা, তাহলে ফার্স্ট অফ অল তুমি দুইটা কন্ডিশন চেক করবা। এক হচ্ছে কোন প্রবাবিলিটি যদি দেখো যে প্রবাবিলিটি নেগেটিভ আছে, তাহলে তুমি আর কোনো অঙ্ক না করে বলবা নো দিস ইজ নট এ প্রবাবিলিটি ফাংশন বিকজ one of the probability is negative which is not possible। ওকে, জাস্ট এরকম বলে দিলে হবে, কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে? আবার যদি দেখো যে প্রবাবিলিটি গুলো সবগুলোই আছে হচ্ছে পজিটিভ, ওকে, এবার তুমি হচ্ছে যে চেক করতে হবে অবশ্যই যে সবগুলোর যোগফল 1 হয় কিনা। সবগুলোর যোগফল যদি 1 এর নিচে হয় তাহলেও হচ্ছে যে এটা প্রবাবিলিটি ফাংশন না, সবগুলো ভ্যালুর যোগফল যদি 1 এর বেশি হয় তাহলেও প্রবাবিলিটি ফাংশন না, এক্স্যাক্টলি 1 হতে হবে। ক্লিয়ার? তাহলে let x be a discrete random variable which takes the values, x এর ভ্যালু গুলো হচ্ছে x1 x2 x3 xn, for each of the values probability গুলো হচ্ছে যে px1 px2 px3। তাহলে আমরা বলতে পারি যে এটাকে বলা প্রবাবিলিটি ফাংশন যদি বলা হবে যদি দুইটা কন্ডিশন ফুলফিল করে, then this is called probability function of x অথবা probability of x if satisfy the following condition। following condition গুলো কি কি? greater than 0 আর হচ্ছে যে যোগফল হচ্ছে 1। ওকে, this function is called probability match function
অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যেহেতু ভেরিয়েবল গুলো হচ্ছে যে ডিসক্রিট ভেরিয়েবল, এই কারণে এই ফাংশনটাকে কি বলা হয়? প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। ম্যাথ ফাংশন। আমি একটু সাইড বাই সাইড কন্টিনিউয়াসলি একটু দেখাই নিয়ে আসি, তাহলে সুবিধা হবে, পরবর্তীতে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা দেখো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। A function fx is said to be a density function of a continuous random variable x if it satisfies the following two conditions. নিচের দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, এক নাম্বার হচ্ছে f of x greater than 0, x এর ভ্যালু হচ্ছে যে অবশ্যই কি হবে, প্রবাবিলিটি অফ x এর মান অবশ্যই গ্রেটার দ্যান 0 হইতে হবে। গ্রেটার দ্যান 0, 0 হইতে পারবে কিন্তু নেগেটিভ হইতে পারবে না, গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে তো। 2 নাম্বার বলছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যতগুলা ভ্যালু থাকবে তার যোগফল ইন্টিগ্রেশন, এটার যোগফল 1 হইতে হবে। ইয়ার ডিসক্রিটের ক্ষেত্রে যোগফল যোগ করার একটা নিয়ম, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যোগ করার আরেকটা নিয়ম। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে আমরা একটু যোগ নিয়মটা অন্যরকম, নীরা হয়তো পারবা ইন্টিগ্রেশন করা, বুঝছো নীরা? স্যার ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেট মানেও যোগফল, সমাকলন, মনে আছে তোমাদের? ও হ্যাঁ, ম্যাথমেটিক্সে তোমাদেরকে এটা করাইছিলাম, মনে আছে? তাহলে এই ইন্টিগ্রেট মানেও যোগ করা, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এই সরি বক্ররেখার ক্ষেত্রে। তো এরকম আমরা এই দুইটা ডেফিনিশন দিচ্ছি, যদি কখনো ডেফিনিশন আসে দুইটাই দিবা, ডিসক্রিটের জন্য একরকম বলবা, কন্টিনিউয়াস এর জন্য একরকম বলবা, ওকে? ফাংশন ইজ সেড টু বি এ কি ডেনসিটি ফাংশন ইফ the following two conditions are satisfied. আর discrete এর ক্ষেত্রে বলবো a function fx is said to be a probability mass function if the following two conditions are satisfied. তাহলে হবে, ঠিক আছে? এরকম করে লিখলে হবে, তাহলে মুখস্থ করতে সহজ হবে। ওকে, এত কথা বলার দরকার নাই। এই ফাংশন ওই এর ক্ষেত্রে আমরা ডিসক্রিট এর ক্ষেত্রে px দিয়ে দেখি, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে fx লিখি, বুঝছো? জি স্যার। একটু চেঞ্জ করে দেই, এই ফাংশন সংক্ষেপে লিখলাম fx is said to be a probability mass function, ma মাত্র আবার বিখ্যাত কম্পিউটার এস লিখতে পারি না, আর একটা স্ক্রিনে একটা কিবোর্ড বেশি উঠছে না? ও স্যার, কিবোর্ড আমরা দেখতে পারি না। ও কিবোর্ড দেখতে পারি না, আমার যে ওই ভার্চুয়াল কিবোর্ড ইউজ করি আমি। জি স্যার। probability mass function of a, এখানে হবে discrete, এখানে হবে discrete variable d I s c discrete random variable x if it satisfied the following two conditions. তাহলে আমাদের ওটার মতো করে লিখলাম, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? a function fx px is said to be a probability mass function of a discrete random variable x if it satisfied the following two conditions, ঠিক আছে? আর নিচে ব্যাখ্যা বলা আছে কি কারণে px হচ্ছে যে কেন বলি, এটা ডিসক্রিট ভেরিয়েবল। ওকে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট, যে আমাদের ভেরিয়েবল গুলো ডিসক্রিট হইলে আমরা এক কথা মাস ফাংশন বলি, আর কন্টিনিউয়াস হইলে ডেনসিটি ফাংশন বলি, দুইটাকে পার্থক্য বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আর টেবুলার ফর্মে থাকলে এটাকে আমরা বলছি যে ডিস্ট্রিবিউশন সংক্ষেপে। এই যে দেখো x এর ভ্যালুগুলো, সম্ভাব্য ভ্যালু তো আমি জানি না, তো সেটাকে সম্ভাব্য ভ্যালুগুলোকে ধরছি হচ্ছে x1 x2 x3 xn, এবং x1 এর প্রবাবিলিটি হচ্ছে px1, x2 এর প্রবাবিলিটি হচ্ছে px2, x3 এর প্রবাবিলিটি হচ্ছে px3, xn এর প্রবাবিলিটি হচ্ছে pxn। তাহলে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আছে না, এই টেবিলটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে,